ফ্যাসিবাদী শক্তির গুপ্ত বাহিনী ঠেকাতে রাজপথে থাকবে বিএনপি, জানালেন তারেক রহমান। নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ। বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। জুলাই সনদের আইনি ভিত্তি ইস্যুতে কোনো দল নয়, সরকার ডাকলে সাড়া দেবে বিএনপি। বিরোধ যাদের সাথে তাদের সাথেই বসতে চায় জামায়াত। যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয়, সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি। দুইটাই হয়, সরকারও ডাকবে, ইন্টার পার্টি ডায়ালগও হইতে পারে, এটা সব দেশে হয়। শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর জল কামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। প্রতিবাদে কাল থেকে সারা দেশে কর্মবিরতির ডাক। আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকির ব্যাপারে এখনও করণীয় ঠিক করেনি পিডিবি, বলছে পাওনার বড় অংশই বিরোধপূর্ণ। স্বার্থবিরোধী চুক্তি বাতিল না করায় ক্ষোভ ক্যাবের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ সদর দপ্তর। 13 নভেম্বর 5টি স্থানে নাশকতার আশঙ্কা। এই বিষয়ে কঠোর আমরা গোয়েন্দা নজরদারি থাকে এবং ওই সময় যে ধরনের ব্যবস্থা হতে পারে বা নেওয়া প্রয়োজন আমরা সাথে সাথে সেই অ্যাকশনে যাই। এবারও পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে অনিশ্চয়তা। এখনও একটি বইও ছাপা হয়নি। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি খান তাজদিন আহসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটিকেই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে চায় বিএনপি। মাতোয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন। রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জানান, দলীয় স্বার্থে নয়, নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। 5 আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী রুখতে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তারেক রহমান। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। আয়োজনে বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীত ভুলে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান। বলেন, সংখ্যালঘু সুরক্ষা আইন সহ যেসব দাবি ছিল তা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সবকিছু ভুলে গিয়ে
একটা সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই সম্মেলন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। পিছিয়ে পড়া মানুষগুলোকে তারা যাতে রাষ্ট্রের রাজনীতিতে, অর্থনীতিতে এবং সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। যে সুবিধা বঞ্চিত মানুষেরা ছিল, বৈষ্ণবেরা ছিল, কৃষকেরা ছিল, দলিত সমাজ যারা ছিল, তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য হিন্দু প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলো নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে, যা আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মত সংশ্লিষ্টদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতের ডাকে সাড়া দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় বসতে রাজি নয় বিএনপি। যমুনা নিউজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই সনদ নিয়ে আলোচনার মধ্যস্থতা করতে পারে কেবল সরকার, কোনো দল নয়। ভোটের দিন গণভোট হলেও রাখতে হবে স্বাক্ষরিত জুলাই সনদে থাকা নোট অফ ডিসেন্ট। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ জানান, আলোচনায় সমাধান না এলে রাজপথে কর্মসূচির পরিধি বাড়াবেন তারা। আরিফিন শাকিলের প্রতিবেদন। বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টেলিফোন করে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেই রাতে এ নিয়ে বিস্তর আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে তাদের দল অঙ্গীকারবদ্ধ। আলোচনায় বসার প্রস্তাবের পাশাপাশি রাজপথেও কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামাত জোট, যা ভালোভাবে নেয়নি বিএনপি। দলটি মনে করে জুলাই সনদের আইনি ভিত্তি নয়, বরং ফেব্রুয়ারি নির্বাচনকেই বিলম্বিত করে ভোটের মাঠে নিজেদের শক্তিশালী করার কৌশলী পথে হাঁটছে জামাত জোট। রাজনৈতিক দলের উপর আলোচনার দায় চাপিয়ে সেই কৌশলে সরকারের ইন্ধন থাকার অভিযোগ তুলেছে বিএনপি। বিএনপির এমন শক্ত অবস্থানে হতাশ জামায়াত। যদি আমাদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেই হয়, সেটা সরকার উদ্যোগ নিলে আমরা সরকারের সাথে বসে কথা বলতে পারি, কিন্তু এই দায়িত্বটা কি কোনো রাজনৈতিক দল পালন করতে পারে? কোনো নির্ধারিত বিষয়ে যেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা সরকার যদি তাদেরকে আহ্বানও জানায়, আমরা মনে করি সেটা সঠিক নয়। দুইটাই হয়, সরকারও ডাকবে, ইন্টার পার্টি ডায়ালগও হইতে পারে। এটা সব দেশে হয়, অতীতে আমাদের দেশেও হয়েছে। মান্নান জলিল ডায়লগ যেটা হয়েছে, এটা কোনো সরকার করে না, হয়তো মধ্যস্থতাকারী একজন ছিল, এটা হইতে পারে, মধ্যস্থতা ছাড়াও হইতে পারে। এই জন্য আমার মনে হয় এটা প্রকাশ্যও হইতে পারে অথবা আনঅফিসিয়ালি আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে হইতে পারে। যেই প্রক্রিয়া আমরা কমফর্ট ফিল করে আমরা আলোচনায় চেয়েছি। সুতরাং এখানে সরকার আসাটা ম্যান্ডেটরি না। তবে ঢাকার সমাবেশের আগে সমাধানের আশা জামায়াতের, যদিও বিকল্প কৌশল হিসেবে পরবর্তীতে রাজপথকেই বেশি গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত দলটির। এক্ষেত্রে বসেনি বিএনপিও। 11 তারিখে আরও 3 দিন সময় আছে, এর মধ্যে সরকার যদি সমাধান করে ওয়েল অ্যান্ড গুড, সমাধান হয়ে গেলে তার এগুলো থাকছে না, সংকট কেটে যাবে। আর যদি সংকট না কাটে তাহলে আমরা জনগণের সাথে আরও সম্পৃক্ত হয়ে গ্রেটার মুভমেন্টে যাব। সারা বাংলাদেশে নির্বাচনে আবহ সৃষ্টি হয়েছে, আমরা এর মধ্য দিয়ে খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাব। আমরা এমন কোনো উস্কানিতে পা দেব না যাতে ভবিষ্যতের এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে পারে। আগে বা ভোটের দিন গণভোট হলেই কি জুলাই সনদের আইনি ভিত্তি মিলবে? আসলে এই গণভোটের প্রয়োজন ছিল না, কারণ গণভোট ওই সমস্ত বিষয়ে বাধ্যতামূলক, যে সমস্ত বিষয়গুলো জাতীয় সংসদে পাশের পরেও প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে যেতে হয় গণভোটের জন্য। সেই বিধানগুলো সংবিধানের 142 ধারায় বলা আছে। সেই গণভোটটা জরুরি। এটা নৈতিক ভিত্তি রচনা হবে, আইনি ভিত্তি নয়। এটা সঠিক না। অর্ডার জারি হলে এটা আইন, অর্ডার জারি হলে আইন, গণভোট এটাকে শক্তিশালী করবে। পরবর্তীতে ইলেকশন হবে, নির্বাচন হওয়ার পরে পার্লামেন্টে এটা অ্যাকসেপ্ট করে নেবে। আর যদি অ্যাকসেপ্ট করতে দেরি করে তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে, যেটা বলা হচ্ছে 270 দিনে কার্যকর হবে। তো চমৎকার একটা প্রপোজাল দেওয়া হয়েছে এখানে। মতবিরোধ থাকলেও দুই মেরুতে থাকা দুই দলের শীর্ষ নেতাই নিশ্চিত করেছেন, মাঠের রাজনীতি যেমনই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই।
আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়েছে পুলিশি বাধায়। শাহবাগে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর জল কামানে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। এতে আহত হয়েছেন শিক্ষক ও পুলিশের কয়েকজন সদস্য। 10ম গ্রেডে বেতন সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। পরে শহীদ মিনার থেকে আগামীকাল সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। বিকাল 4টার দিকে হঠাৎ করেই প্রাথমিকের সহকারী শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক ছুটতে থাকেন তারা। এর আগে পূর্ব নির্ধারিত কলম নিক্ষেপ কর্মসূচি পালন করতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা করেন শিক্ষকরা। শাহবাগ থানার সামনে পৌঁছাতেই ব্যারিকেড বাধায় পড়েন তারা। পুলিশ তাদেরকে সরে যাওয়ার কথা বললে সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। তারপরেই অ্যাকশনে যায় পুলিশ। কিভাবে টিচারদের ভাবে মারে? আমরা কি মানুষ না? আমরা এখানে কিছু করছি? শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলাম, কিন্তু ওনারা আমাদের উপরে নির্মমভাবে ওনারা আঘাত করছে আমাদের উপরে। পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলে আহত হন শতাধিক শিক্ষক। কয়েকজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। শিক্ষকদের দাবি, বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ। এখান থেকে আমাদের নির্দেশনা ছিল কলম নিক্ষেপ করে আমরা শহীদ মিনারে আবার ফিরে যাব, কিন্তু কলম নিক্ষেপ করতে আসার পরে এখানে আমাদের একটু সবাই স্লোগান দিতেছিলাম। এই সময়ে আতর্কিত আমাদের উপরে বোমা নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ওনারা কিন্তু সবকিছু সুন্দর করে আমাদের কাছে কলমও দিয়ে দিচ্ছে, যে দিয়ে আমরা শহীদ মিনারে ফিরে যাব। ফেরত গিয়ে আমাদের নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঠান্ডা মাথায় কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবো, এইভাবে কথা আছে। ওরা সুন্দর করে আমাদের ধন্যবাদ জানালো। এখন এই পাশ থেকে তার আবার এগেনস্টে গ্রুপ আছে, এটা তার যায় না। তারা দেখি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো। তো এই সময় তখনই তো আমাদের সাথে লাগলো। তাছাড়া তার আগে তো একেবারে শান্তিপূর্ণ ছিল, খুবই ভালো ছিল। শাহবাগে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে শিক্ষকরা আবারও ফেরেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষণা দেন সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির। পুলিশদের বিরুদ্ধে আমরা সরকারের প্রতি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি দাবি বাস্তবায়ন এবং পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থানের পাশাপাশি আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল বিদ্যালয়ে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। 3 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 10ম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন তাদের দাবি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে পড়াশোনার বিঘ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13 থেকে 10ম গ্রেডে আসার কোনো সুযোগ নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়, তবে তারা যেন 11তম গ্রেড পেতে পারেন সেজন্য সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। 13 থেকে ওনারা 1 লাখ দিয়ে 10ম গ্রেডে যাবেন, যেখানে প্রধান শিক্ষকরা মাত্র 10ম গ্রেড পেয়েছেন। এটা যুক্তিসম্মত কিনা এটা আপনারা বিবেচনা করবেন। এবং আমি যতটুকু জানি যে প্রধান সহকারী শিক্ষকদের বেশিরভাগই মনে করেন যে এই দাবিটা যুক্তিসঙ্গত না। ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎ বন্ধের যে হুমকি দিয়েছে তা মোকাবেলায় এখনও করণীয় নির্ধারণ করতে পারেনি সরকার। বিদ্যুৎ বিভাগ বলছে দ্রুতই সব দিক বিবেচনা করে এ নিয়ে অবস্থান জানাবে বাংলাদেশ। 496 মিলিয়ন মার্কিন ডলার পাওনা দাবি করে 1 সপ্তাহের মধ্যে তা পরিশোধের আলটিমেটাম দিয়েছে আদানি গ্রুপ। যদিও এই পাওনার বড় একটি অংশকে আগে থেকেই বিরোধপূর্ণ বলে আসছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আদানির সাথে সই হওয়া চুক্তি অসম, দেশের স্বার্থ বিরোধী। অন্তর্বর্তী সরকার এখনও এটি বাতিল না করার প্রশ্ন তুলেছে ক্যাব। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট, 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট এখানে। 2023 সালের জুন থেকে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসে বাংলাদেশে।
চুক্তি অনুযায়ী ইউনিট প্রতি প্রায় 15 টাকা করে দাম পরিশোধ করতে হয় বাংলাদেশকে। পিডিবি বলছে কয়লার দাম প্রতি টনে $10-12 বেশি ধরছে আদানি। এই আপত্তির কথা জানানো হলেও সেটি এখনো মীমাংসা করতে পারেনি দুপক্ষ। এরই মধ্যে 31 অক্টোবর 10 নভেম্বরের মধ্যে প্রায় $500 মিলিয়ন বকেয়া দাবি করে তা পরিশোধের আলটিমেটাম দেয় ভারতীয় কোম্পানিটি। তা না হলে 11 নভেম্বর থেকে সরবরাহ বন্ধেরও হুমকি দিয়েছে তারা। আদানি পাওয়ারের এই চিঠি নিয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি পিডিবি। সব দিক খতিয়ে দেখেই বাংলাদেশের অবস্থান জানানো হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আদানি নিয়ে ভাই আমরা একটু অফিসিয়াল ওয়ার্ক করতেছি, যখন কিছু বলার মতো হবে বলবো। এই মতো রাইট নাও আমরা একটু নিজেরা আগে আলাপ আলোচনা করতেছি, নিজেরা ওয়ার্ক করতেছি, তো তার আগে এই মুহূর্তে কিছু করতে চাই না। আদানির ওইটা নিয়ে স্যার কিছু ঠিকঠাক করতে পারলেন? মানে আমরা পেমেন্ট করব নাকি বিকল্প করব না আদালতে যাব? এখনো সিদ্ধান্ত হচ্ছে এখনো। গেল সরকারের সময় সই হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তিগুলো পর্যালোচনা করতে কাজ করছে একটি কমিটি। সেখানেও প্রাথমিকভাবে আদানির সাথে চুক্তিতে নানা অনিয়ম ধরা পড়েছে। এ অবস্থায় 5 আগস্টের অভ্যুত্থানের পরও এখন এই চুক্তি বাতিল না হয় ক্ষুব্ধ ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। জনগণের জ্বালানি অধিকার খর্ব করেছে সরকার নিজে। সুতরাং সরকার কি করেছে? সরকার আগে সরকারি সমস্ত কর্মকাণ্ড করেছে, যে সরকার কি করছে, যেটা কাপল অফ উইকের সমাধান হওয়ার সরকার, সেটা 1 বছরের মধ্যে পার হয়ে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে, সরকার কিছুই করতে পারে। জনস্বার্থে ক্যাবকে নিয়ে মামলা দায়ের করতে হবে, অথবা অন্য কেউ জনস্বার্থে দেশের যে কোনো নাগরিক আদালত করে বাতিল হতে পারে, এবং এটাই বাতিল করা জনস্বার্থে, দেশের স্বার্থে এটা জরুরি। ধারণা 11 নভেম্বরের আগেই আদানি পাওয়ারকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 13 নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচিতে কোনো কার্যক্রম হতে দেবে না পুলিশ। সদর দপ্তর জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশ। আর ঢাকার মেট্রোপলিটন পুলিশ প্রায় প্রতিদিনই নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে জানায় ডিএমপি। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। বেশ কয়েক মাস ধরেই অলিগলি রাস্তায় দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। নাক মুখ ঢেকে কোনো রকম মিছিল করে কয়েক মিনিটের মধ্যে লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা। 13 নভেম্বর জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে দলটির পলাতক নেতারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এরকম যে কোনো পরিস্থিতি যখন আমরা আগাম খবর পাই, আমরা এই বিষয়ে কঠোর গোয়েন্দা নজরদারি থাকে, এবং ওই সময় যে ধরনের ব্যবস্থা হতে পারে বা নেওয়া প্রয়োজন আমরা সাথে সাথে সেই অ্যাকশনে যাই। এদিকে আতঙ্ক তৈরি করতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে দলটি, আর মিছিল থেকে গ্রেপ্তারও করা হচ্ছে বেশ কয়েকজনকে। ডিএমপি বলছে কার্যক্রম নিষিদ্ধ দলটির যে কোনো অপতৎপরতা রুখে দেবেন তারা। 13 নভেম্বর তারা ঢাকায় একটা লকডাউন করা বা এরকম কিছু পরিকল্পনা করছে, এগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে এরকম কোনো তৎপরতা যেন না হয় সে ব্যাপারে আমরা আমাদের পূর্ব প্রস্তুতি নিয়েছি। গেল 10 মাসে নগরে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ডিএমপি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পাঠ্য বই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইবতেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি। নবম শ্রেণীর জন্য 6.25 কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র 1,03,000 বই, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 12.5 কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি। শঙ্কা, মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ মাস পর্যন্ত। প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইবতেদায়ীর 12 কোটি বইয়ের মুদ্রণ। ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় 62% বই। এখনো কোনো বইয়ের প্রিন্ট শুরু হয়নি। মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো।
5 নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিবি। চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। নির্বাচনী ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের। প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ, ঠিক আছে। এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসে কাজ। আমি এখন যদি ধরেন 6-7-এর যায়ও এটা বা 9-10-এর, তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে, মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই বাই ডিসেম্বর এগুলো কাজগুলো শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিবি, চলছে নজরদারিও। দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে। অভিযোগ আছে এমন কড়াকড়িতেও নিম্নমানের কাগজ ব্যবহার করছে অনেক প্রেস মালিক। এনসিটিভির সাথে যোগসাজশে কোমলমতিদের হাতে মানহীন বই দেওয়ার অপচেষ্টায় অনেকেই। আমার এখানে কোনো প্রেস মালিকরা কিন্তু এখন আসে না, মানে আমি তো স্ট্রেট কাট বলে রাখছি তাদেরকে, আমার রুম আপনাদের জন্য খোলা, কিন্তু একাকি কেউ আমার রুমে আসবে না, একাকি কেউ আমার রুমে আসবে না। ওরা যে কারণে কোনোদিনও একাকি আমার রুমে আসে না, আসে দলবদ্ধ। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময়ই ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী যে আগে বই ছাপাতে পারছে সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাবে বই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। কয়েকটি রাজনৈতিক দল নিজেরাই জনগণের ভাগ্য নির্ধারণ করতে চায়, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তিনি বলেন, কথায় কথায় রাস্তায় নামছে তারা। বৃহত্তর দল রাজপথে নামলে হতে পারে সংঘর্ষ, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান তার। এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, জুলাই সনদ নিয়ে আলোচনার আহ্বানে সাড়া দেয়নি বিএনপি। প্রেস সচিব বলেন, দলগুলো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত জানাবে সরকার। নির্বাচন ঘিরে নতুন সংগঠন ট্রেস আয়োজিত এক সেমিনারে তারা এসব কথা বলেন। নির্বাচনে রাজনৈতিক দলগুলো ইশতেহার দিলেও বাস্তবায়ন খুব কম। কে কতটা পূরণ করলো তা নিয়েও নেই জবাবদিহিতা। সামনে নির্বাচনে জনগণের প্রত্যাশা ও দলীয় ইশতেহার নিয়ে সেমিনারের আয়োজন করে নতুন সংগঠন ট্রেস। সেটা কিভাবে রাজনৈতিক দলগুলোর রাজধানীর এক হোটেলে আয়োজিত আলোচনায় উঠে আসে বর্তমানে মাঠের দুই গুরুত্বপূর্ণ ইস্যু, জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গ। সিপিবি বলছে, কয়েক মাস বাকি, তবু ভোট নিয়ে কাটেনি অনিশ্চয়তা। কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না বলে দাবি জামায়াতে ইসলামের। তাদের দাবি, প্রেসারের আন্দোলন নয়, জনমত তৈরি করছে জামাত। নিজেরা দায়িত্বশীল আচরণ করি, কথা বলি, বিতর্ক থাকবে, আলাপ আলোচনা থাকবে, কিন্তু এটা কিন্তু মাঠে হাসিনার আমলের মতন মাঠ দখলের প্রতিযোগিতা করে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধান করতে পারবো না। বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি, জুলাই চার্টারও হয়নি, এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি, আমরা জনমত তৈরি করার জন্য করছি, আমরা প্রেসার গ্রুপের কাজ করছি না। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাত, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, তা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত এক মতে আসার আহ্বান জানান তিনি। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে, এবং এটা খুব দ্রুতই হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংবিধানে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। বলেন, ঐকমত্য কমিশনে মীমাংসিত ইস্যুর বাইরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে রাজপথে নেমেছে কয়েকটি দল। এখন আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিক নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি, যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেনসাস অথবা কনসেনসাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি। এটা হচ্ছে এক নাম্বার। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। বলেন, জুলাই আন্দোলন কারো একক কর্তৃত্বের বিষয় নয়, যা দলের ঐক্যমত্যে হয়নি তা নিয়ে জনগণের মতামত নেওয়া হবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। যতটুকু কনসেনসাস হয়েছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর টিটিপাড়ায় নির্মিত 6 লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন হলো আজ সকালে। আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। উদ্বোধনের পর উচ্ছ্বসিত এলাকাবাসী, চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা। সুফল ভোগের পাশাপাশি ব্যবহারে যত্নশীল হওয়ার তাগিদ সাধারণ মানুষদের। টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হল। আন্ডারপাসটির নিচ দিয়ে 6 লেনের রাস্তার মধ্যে 4 লেনে চলবে যান্ত্রিক যানবাহন। দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন। আর দুপাশে রিক্সা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করবে। আগে তো অনেক যানজট ছিল এবং এই রাস্তাটা এত খারাপ ছিল, রাস্তা ঘুরে যেতেই তো ভাড়া বেশি লাগতো। ট্রেন আসলে ওখানে ফালাইতো, গেট ফালাইতো, গেটে দাঁড়িয়ে থাকতে হইতো। আন্ডারপাস চালু হওয়ায় যার পরনায় খুশি এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক, পথচারীরা। অনেকেই ঘুরে ঘুরে দেখছেন, করছেন ভিডিও। রাস্তা যেভাবে সুন্দর হয়েছে, আমরা যেভাবে রাতে উপভোগ করি, এটা যাতে আমরা সব সময় উপভোগ করতে পারি। শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খুব ভালো লাগতেছে। আগে অনেক যানজট কষ্ট আসলে মানুষের। তবে রিক্সা লেনের ঢালাই মসৃণ নয় বলে অভিযোগ আছে। একই সাথে কমলাপুরের সড়কটির বেহাল দশা দূর করার দাবি অনেকের। এই জিনিসটা একটু ভালো হইলে সুন্দর হইতো, ঝাঁকিটা কম লাগতো। ব্রিজ পার হওয়ার পরে একবার রাস্তা বিচ্ছিন্ন অবস্থা, ওই দিয়ে ঠিক করলে মোটামুটি ঠিক আছে চালানোর জন্য। দীর্ঘদিন ধরে এই আন্ডারপাসের কাজ চলমান থাকায় জনদুর্ভোগ নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি এর কারিগরি দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক। বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে। যার যার নির্ধারিত লেন আছে, সেটাতে তাদের নির্দিষ্ট গ্রেডিয়েন্ট ফলো করে যারা প্যাডেলবাহী যে যানবাহন যেটা আছে তারা সহজেই তারা চলাচল করতে পারবেন। ভবিষ্যতে আন্ডারপাসটি যেন মানহীন না হয়ে পড়ে, এজন্য এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী, চালক এবং পথচারী সকলকেই সচেতন থাকার অনুরোধ করেন প্রকল্প সংশ্লিষ্টরা। আরসিসি কাজ করেছি, এরপরে বেস্ট টাইপ কোর্সগুলো ফেলে পর্যায়ক্রমিকভাবে আমরা অ্যাসফল্টের কাজটা শেষ করেছি। যে লেন দিয়ে যে গাড়ি চালানোর কথা সেই লেন দিয়ে চললেই ভালো হয় এবং এই জিনিসটা যাতে সবাই মেনটেন্স করে চলে। এই আন্ডারপাসের নিচ দিয়ে অনেকগুলো ইউটিলিটি লাইন গেছে। ইউটিলিটি লাইনগুলো হস্তান্তর করতে অনেক সময় লাগছে। টিটিপাড়া আন্ডারপাস খুলে দেওয়ার মাধ্যমে অবসান হলো এই এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগের। সামান্য একটি রেল ক্রসিং পার হতে সময় লাগত 1 থেকে 2 ঘন্টা। সাধারণ মানুষ নির্দ্বিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এই আন্ডারপাসের জন্য, যদিও তারা বলছেন সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন এই সুন্দর স্থাপনাকে স্বাভাবিক রাখতে, সুন্দর রাখতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে এবার মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ। এতে টেঁটাবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মাধবদী চরাঞ্চল জিতরামপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জিতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চান মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত মঙ্গলবার 2 পক্ষের সংঘর্ষে 10 জন আহত হওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় দুপক্ষের 15 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গোদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন টঙ্গীর মিলগেট এলাকা। টিনশেড তুলার গুদামে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভীতি ছড়ায় পাশের ভবনে থাকা গার্মেন্টস কর্মীদের মাঝেও। পরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাদের। মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।
স্থানীয়রা জানায় গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন তারা, পরে টঙ্গী সহ আশপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। খবর পেয়ে সিটি কর্পোরেশনের কয়েকটি পানির গাড়ি ফায়ার সার্ভিসকে সহায়তা করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাস্তার দুই পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায়, এই কারণে আপনার মূলত দেরি হয়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য। ফায়ার সার্ভিস যখন জানিয়েছে যে সিটি কর্পোরেশনকে এখানে পানির সংকট, তৎক্ষণাৎই আমরা আমাদের 3টা ফায়ার সার্ভিসকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াটার বোজার নিয়ে এবং 50 জন শ্রমিক নিয়ে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা যখন সংবাদ পাই তখন টঙ্গী ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট আসে। উত্তর এবং পূর্ব পাশে আগুনটা থাকার কারণে প্রথম তারা ফায়ার ফাইটিং শুরু করে। পাশে ছিল 6তলা গার্মেন্টস, যাতে গার্মেন্টসের ছড়ানো 7 জনের ব্যারিকেড দেওয়া হয়। পরবর্তীতে পশ্চিম পাশ, দক্ষিণ পাশ সব দিকে ব্যারিকেড দেওয়া হয়। উত্তরাধিকার দুইটা গাড়ি আসে, 2টা ইউনিট, এবং গাজীপুর থেকে 2টা ইউনিট আসে। গুদামটিতে অন্তত কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি কর্তৃপক্ষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইসরায়েলের কাছ থেকে গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সরবরাহ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ সরবরাহের পরিকল্পনা ও আলোচনায় ইসরায়েলকে অংশ নেয়ার সুযোগ দেওয়া হলেও ত্রাণ প্রবেশ ও বিতরণের সব সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। এরই মাঝে উপত্যকায় ত্রাণ সরবরাহের তদারকি করতে ইসরায়েলের কিরয়াত গাত শহরে ঘাঁটি স্থাপন করেছে মার্কিন সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে উপত্যকায় ত্রাণ সরবরাহ কার্যক্রম পরিচালনায় এই দায়িত্ব নিচ্ছে মার্কিন প্রশাসন। কেবল অক্টোবর মাসেই 25,000 রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, রুশ সেনাদের লক্ষ্য করে সফল ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, আর সেই ড্রোন হামলার ফুটেজ দেখে নিহত রুশ সেনাদের এই সংখ্যা নিশ্চিত করেছে কিয়েভ। তবে পোক্রোভস্ক শহরের পরিস্থিতি খুবই কঠিন বলে স্বীকার করেছেন জেলেনস্কি। সেখানে নিজেদের অবস্থান ধরে রাখতে ইউক্রেনীয় বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। অক্টোবর মাসে আমরা শত্রুপক্ষের 25,000 জনবল ধ্বংস করেছি। এটি একমাত্র ড্রোন হামলার কারণেই সম্ভব হয়েছে। এই সংখ্যাটি সম্পূর্ণ নির্ভুল, কারণ প্রতিটি হামলার ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর 1 মাসে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির সর্বোচ্চ সংখ্যা এটি। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে একটি পারফিউম গোদামে অগ্নিকাণ্ড হয়েছে। এতে কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। শনিবার স্থানীয় সময় 9টায় দেশটির কোজায়েলি প্রদেশের দিলোবাসি জেলার ওই পারফিউম গুদামে আগুন ধরে যায়। মুহূর্তেই ভয়াবহ রূপ নেয় আগুন। আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা। 1 ঘণ্টার মধ্যে আগুন নেভানো সম্ভব হলেও ঘটনাস্থলে মারা যায় ওই 6 ব্যক্তি। আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত, এমনটাই জানিয়েছে স্থানীয় গভর্নর। খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন, জাঙ্ক ফুডে অভ্যস্ততা শিশু স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করেন তারা। শনিবার বাংলাদেশ সোসাইটি অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশনের 6ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে চিকিৎসকরা জানান, শিশুদের রোগ নির্ণয় ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। 88 দিন বয়সী অবুঝ শিশু হাফসা কিয়ার মায়ের সান্ত্বনা বোঝে। লিভার জটিলতায় অসুস্থ শিশু হাফসাকে নিয়ে হাসপাতালে মায়ের দিনরাত লড়াই। কোমল দুটো হাত মমতায় আগলে রাখা। পাশের কেবিনেই অঘরে ঘুমাচ্ছে ছোট্ট শিশু দিন ইসলাম। তার শিউরে নির্ঘুম নানি। চিকিৎসকরা জানিয়েছেন, এই বয়সে আলসারে আক্রান্ত শিশুটি ঠিক হতে পারে আস্তে আস্তে, অনেক দিন লাগবে। ও বড় হলে কথা বলতে একটু কম পারবে আস্তে আস্তে। বায়োপসি পরীক্ষার ভিতরে ধরা পড়ছিল ক্রনিক গ্যাস্ট্রাইটিস, মানে পাকস্থলীতে আলসার। তো এতটুকু বাচ্চা নাকি পাকস্থলীতে আলসার এটা হওয়া সম্ভব না, ডাক্তার এটা বলছিল।
শুধু বয়স্করাই নয়, প্রতিবছর গ্যাস্ট্রিক ও লিভারের রোগ নিয়ে অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি হয়। যদিও পৃথিবী জুড়ে এসব রোগের চিকিৎসায় এসেছে আমূল পরিবর্তন। শনিবার বাংলাদেশ মেডিকেলের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী শিশুদের গ্যাস্ট্রোলিভার ও পুষ্টি বিষয়ক 6ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অংশ নেন 6 শতাধিক শিক্ষক, বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থী। চিকিৎসকরা বলেন, সম্মেলনের মাধ্যমে শিশুদের হেপাটাইটিস, ডায়রিয়া সহ লিভারজনিত নানা জটিল রোগ প্রতিরোধে গবেষণা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তর ধারণা পাবেন। আমরা এখানে সব লেভেলের চিকিৎসক যারা সবাই অংশগ্রহণ করেছি, আমরা একদম মিড লেভেল থেকে প্রফেসর পর্যন্ত প্লাস ইন্টারন্যাশনাল স্পিকার এসেছেন। গ্যাস্ট্রোএন্টারোলজির প্রবলেমে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভোগেন এবং এটার প্রপার ম্যানেজমেন্টটা পাওয়া খুবই জরুরি। আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন চিকিৎসা পদ্ধতি যেগুলো নতুনভাবে এসেছে বা বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো নতুনভাবে সংযোজন হয়েছে বা আপডেটেড ম্যানেজমেন্ট আছে, সেগুলো আমরা জানতে পারি। বর্তমানে শিশুদের অপুষ্টি সংকট কিছুটা কমলেও খাদ্যাভ্যাসের দ্রুত পরিবর্তন, জাঙ্কফুড নির্ভরতা শিশু স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে বলে জানান বিশেষজ্ঞরা। It is not related always only the nutrition is matter. Matter is the lifestyle, matter is the health status, and oral health status should be focused because our parents, they do not know about the impact of oral health. শিশুদের রোগ নির্ণয় ও গবেষণায় বাংলাদেশের যে সক্ষমতা তৈরি হয়েছে তা ধরে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি বলে জানান চিকিৎসকরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে বিভিন্ন স্থানে বাঁধার পর পিছু হটেনি সরকার। খুব শিগগিরই আবারও অভিযান শুরু হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে মানিকগঞ্জে বিআইডব্লিউটি এর 4টি নতুন ড্রেজার উদ্বোধন করে উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন জেলায় অসাধু কর্মকর্তা কর্মচারীদের কারণে দখলদাররা ভুয়া কাগজপত্র তৈরি করছে। অনেক স্থানে সরকারি সংস্থাও জড়িত। নৌপথের চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ নির্মূলে দ্রুতগতির স্পিড বোট কেনার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান নৌ উপদেষ্টা। আমাদের দেশে যদি পাখি পড়ে উপর থেকে নিচে, এটারও পলিটিক্স আছে। তখন ক্লেম করে ভাই এই জায়গা আমার, একটা স্ট্রাকচার উঠায় দিল, এই যে দেখেন। আর কিছু আমাদের অসাধু কর্মচারী আছে বিভিন্ন জেলা পরিষদে, জেলাতে, এরা একটা কাগজ দিয়ে দিল ওর খাজনা দিচ্ছে। আমি পিছু হটছি না। আমি যদি পিছু হটতাম তাহলে কক্সবাজারের অর্ধেক বেদখল হতো না। অর্ধেক আমরা বেদখলটা দিকে উঠিয়ে দিয়েছি, অর্ধেক উঠিয়ে দিয়েছি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।